আমি কোন ভরসায় তোমায় টাকা দিব হামিদুল? তোমার তো কিছুই নেই। যদি পরে টাকা ফেরত দিতে না পারো তাহলে সুদ তো দূর, আসল টাকাও পাবো না। হামিদুর টলমল চোখে তাকালো, হাত জোর করলো। মেয়েটার গায়ের রং কালো বলে বিয়ে হচ্ছে না। যে একজন রাজি হলো সে অনেক টাকা পণ চাইলো, সাথে হালের গরু। বুঝিয়ে শুনিয়ে কিছুটা কম করলেও এতটা দেওয়ার মতো অবস্থাও এখন নেই। তাই তো তার বউ এখানে পাঠিয়েছে। কাশেম খন্দকার কাদের খন্দকারের বলা কানের কাছে ফিসফিস কথা শুনলো, তারপর উত্তর দিল। ঠিক আছে, আমি তোমার প্রয়োজনীয় টাকা দিব। তবে তোমার পশ্চিমের ভিটের জমি দলিল সহ জমি আমার কাছে বন্ধক রাখতে হবে। টাকা দিতে পারলে দলিল সহ ছাড়িয়ে নিয়ে যাবে। হামিদুলের মুখের আদল পরিবর্তন হলো, মুখখানা শুকিয়ে বিবর্ণ রূপ নিল। জমিটুকু দিলে খাবো কি, বাঁচবো কি করে? দুটো জমির একটাতেও আমাদের সকলের প্রয়োজনের মতো ফসল তো হয় না। আপনি দয়া করুন, স্বল্প সুদে কিছু টাকা দিলে আমার মেয়ের বিয়েটা হবে। আমি সে জমিতে ফসল ফলিয়ে কাজ করে শোধ করে দিব, কথা দিচ্ছি। কাশেম খন্দকার শুনল না। কারো বিষাদ কণ্ঠে তার মন গলল না। নিজের কথায় অটল সে। হামিদুরকে বেরিয়ে যেতে বলে সে নিজে উঠে পড়ল। কাদের খন্দকার বাহির হওয়ার আগে হামিদুলকে কিছু পরামর্শ দিল, যেন জমি বন্ধক রাখে, পারলে কাজ করে পরে শোধ দিয়ে দেবে। আব্বা আজ একটু নদীর পাড়ে নৌকায় ঘুরতে যাই, নয়তো গ্রামের শেষ দিকের মাঠে খেলতে যাই। ওখানে সব মেয়েরা খেলে। জমির মাটিতে কোদাল দিয়ে দাগ কেটে ঘর বানানো আছে। না, তোমার বাইরে ছুটে চলা আজকাল বেড়ে গিয়েছে। তুমি স্কুল ব্যতীত আর কোথাও যাবে না। খেলতে হলে মালিহা কিংবা সুলতানার সঙ্গে খেলো। বাড়ির আঙিনায় যথেষ্ট জায়গা আছে। আমার মুখের হাসি উধাও। মালিহা আমার পাশেই দাঁড়িয়ে আছে। সুলতানা আমার বোন, আমার বাবার সৎ মেয়ে। তবে তার মা তাকে রেখে চলে গেছে। আমার মা তাকে ভালোবাসা দেয়, তবুও তার চোখে সন্তুষ্টি দেখতে পাই না। তার সঙ্গে আমার কমই মিল। বয়সে অনেকটা ছোট, কিন্তু সে আমায় পছন্দ করে না বললেই চলে। কিন্তু কেন, তার কারণ জানতে পারিনি। বাবার মানা করা বুড়িকে উপেক্ষা করতে পারি না। তবুও আবারও বলি, আবার বাড়িতে বন্দির মতো থাকতে ভালো লাগে না। স্কুল বন্ধ দিয়েছে কয়েকদিন হলো। এর মধ্যে বাড়ির বাইরে যায়নি বললেই চলে। কি নিয়ে কথা হচ্ছে? জসিম ভাই, আপনি আমাদেরকে নিয়ে চলুন না। কোথায় নিয়ে যাবা? দূর গ্রামে মেলা হচ্ছে, সেখানে। মেয়েদের মেলা যাওয়া নিষেধ, তাকে জানো না মহুয়া? আব্বাজানের কণ্ঠে চমকে উঠলাম। কেঁপে উঠল আমার হৃদয়। বাইরে খেলতে যাওয়া কিংবা নদীর পাড়ে যাওয়া বাহানা মাত্র। সুযোগ পেলে দুজনে ছুটতাম নদী পেরিয়ে সেই মেলায়। খন্দকার বাড়ির মেয়ে হওয়াতে সবকিছু পেলেও স্বাধীনতা পাইনি। সকলের সঙ্গে মিশতে পারিনি, খেলতে পারিনি। সঙ্গী কেবল মালিহা হয়েছে। পরিবারের সকলের ভালোবাসা আমায় মুগ্ধ করে রেখেছে। বংশের বড় মেয়ে বলে কথা। ছেলে থাকলেও আমার নিজের ভাই নেই। এ নিয়ে অনেক আফসোস করলেও আমার কোনো আফসোস নেই। যদিও এই সমাজের নারীরা ফেলনা আর পুরুষরা হলো মূল্যবান রত্ন। রত্নের জন্ম রত্ন হতেই হয়, তারা তা মানতে নারাজ। অথচ নারীর গর্ভেই তাদের জন্ম ঘটে। তাকে তারা বুঝতে পারে না, নাকি বুঝতে চায় না? প্রকৃত অর্থে এই প্রচলিত সমাজ তাদের বুঝতে সক্ষম হতে দেয় না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু আমার কিছু কথা মানতে হবে। জসিম ভাইয়ের কথায় আমি আর মালিহা লাফিয়ে উঠি। আব্বাজান মানা করতে চাইলেও জসিম ভাইয়ের ইশারায় চুপ হয়ে যাই। ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে চলে যায় উঠোনের দিকে। আম্মাকে ডাক দিতে লাগলো। সাফিয়া, দেখো তোমার মেয়ের জেদ। ওকে বলে দিও সে যেন তাড়াতাড়ি ফেরে। তাড়াতাড়ি ফিরবো আব্বা, তুমি আমার লক্ষ্মী আব্বা। মহুয়ার কথায় কাশেম খন্দকার হেসে ফেলে। এই জীবনে মেয়েকে ভীষণ ভালোবাসে। ছেলের আশা ছিল, কিন্তু না হওয়াতে ক্ষোভ পড়ে ছোট বউয়ের উপর। তাই তো সে সব রেখে চলে গেছে। মহুয়া তার আব্বার হাসি লক্ষ্য করেছে। মুখ সামনে থাকলেও সামান্য টের পেয়েছে তার ঠোঁট হাসছে। মহুয়া গর্ববোধ করলো পৃথিবীর সবচেয়ে ভালো বাবা হলো কাশেম খন্দকার, যার দৌড় ঘর হতে স্কুল পর্যন্ত সে কি করে জানবে বাহিরের কথা। পাশের ঘরে হওয়া ষড়যন্ত্র তার কানে পৌঁছায় না, মূলত পৌঁছাতে দেওয়া হয় না। জসিম শরীরে কালো চাদর জড়িয়ে মুন্সি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সময়টা দুপুর তখন। একটু পরেই গরুর গাড়িতে করে মহুয়া আর মালিয়াকে নিয়ে সে মেলায় যাবে। তবে তার মনে হঠাৎ এক প্রবল ইচ্ছে জাগে। স্বপ্নের মধ্যে ভেসে ওঠা ওড়নার কোনা বার বার তাকে জাগিয়ে তোলে।
টের পায় এই ওনা সেই মেয়ের, যাকে এক পলক দেখে হৃদয় থমকে গেছে, কাজল চোখে চোখ রেখে নিজেকে হারিয়ে ফেলেছে। এক পলকের দেখায় আবারও তাকে দেখার ইচ্ছে জাগিয়ে তুলেছে। কয়েক দিনের মধ্যে আরো একবার দেখা হয়েছিল, তবে সেটা দূর থেকে, চোখে চোখ পড়েনি। দেখা মিলেছে সুন্দর মুখশ্রীর, তবে সে পাগল হয়েছে। জসিম এক পা দু পা করে দরজার কাছে যায়। চারিপাশে ছনের তৈরি বাড়ির মধ্যে এটাই একমাত্র টিনের তৈরি বাড়ি। দরজায় টোকা দেওয়ার আগেই আরে জসিম বাবা যে, কি করছো? চলো ভেতরে চলো। জসিম হকচকিয়ে পেছনে ফিরল। তার সামনে সৈয়দ নাসির মুন্সি দাঁড়িয়ে আছে, শরীরে পাঞ্জাবি আর মাথায় টুপি। দেখে মনে হচ্ছে মাত্র মসজিদ থেকে নামাজ শেষ করে আসলো। জসিমের হকচকানো মুখশ্রী নাসিম মুন্সিকে একটু চিন্তিত করে, তবে জসিম তা ভুল প্রমাণ করে হেসে উঠে বলে, আপনাকে খুঁজতে এসেছিলাম চাচা। তা তো বেশ, চলো ভেতরে চলো। হাসি মুখে দুজনে ভেতরে যাই। উঠোনে মোড়া এগিয়ে দেয় বসতে। নাসির মুন্সির ডাক ছাড়ে, নাবিলার মা, একটু জল বাতাসা আনো, মেহমান এসেছে ঘরে। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তিনি ঘর থেকে মাথায় কাপড় দিয়ে বেরোতে বেরোতে আমার কুশলদের উত্তর দেয়। কিছু সময় গল্প করার পরও কাঙ্ক্ষিত মানুষটিকে নজরে পড়ল না। এদিক সেদিক তাকিয়ে কেবল মহুয়ার বয়সী মেয়েটাকে দেখতে পেলাম। আমার উকিঝুঁকি দেখে কেউ নিশ্চিত সন্দেহ করবে, হলেও তাই। নাসিমা চোরা চোখে তাকিয়ে ফিসফিস করে শুধালো, কাকে খুঁজছেন জসিম ভাই? আমাকে চেনো? হ্যাঁ, না চেনার কি আছে? আপু সেদিন আপনার কথা বলল, পথের ধারে আপনি আর আপনার বড় আপুর লোক দেখানো কাহিনী শোনালো। জসিম লজ্জিত বোধ করল, মুখের হাসিটুকু উধাও হয়ে গেল। নাসিমা তার মুখের দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। তার বিষণ্ণ মুখ আরো কেউ একজন খেয়াল করলো। নাসির মুন্সি তখনই ঘর থেকে বেরিয়ে আসলো। আচ্ছা চাচা, আজ চলি, আমার একটা কাজ আছে, এখন যেতে হবে। বিদায় নিয়ে উঠে আসি। যা দেখার তীব্র আশা আর বাসনা মনে জেগেছিল তা নিমেষে নিভে গেল। হৃদয় অনুভূতির বদলে রাগের আভাস ফুটে উঠল। সে এমন জীবন চায় না। মানুষ অন্য কারোর জন্য তাকেও খারাপ বলছে, এটা সে চায় না। তবে কি বড় আব্বু এখনো তেমনই আছে? রাগান্বিত মুখশ্রী নিয়ে বাড়ি ফিরল। পথে কাদের খন্দকারের সঙ্গে দেখা হলে প্রশ্ন করে, ওই গেছিলা? মহুয়া মালিয়া তোমারে খুঁজতেছে। মেলায় নিয়ে যাবা? মিনুরেও নিয়ে যাও, ছোট মানুষ, তোদের সঙ্গে যেতে যাচ্ছে। মন মেজাজ খারাপ থাকাতে জসিম প্রত্যুত্তর না করে বাড়ির ভেতরে যায়। ঘরের ভেতরে কফিল খন্দকারের কাছে এগিয়ে গেল। রাগে ফুঁসে জানতে চাইল, আব্বা, তোমার ভাই এখনো ভালো হয়নি? তিনি ছেলের কথা প্রথমে বুঝতে না পারলেও একটু সময় নিয়ে বুঝলেন। ছেলেকে শান্ত করে পাশে বসালেন, বললেন, এই জগতে ভালোর কদর নেই বাবা। অর্থ সম্পদ বড়ই খারাপ জিনিস, যা মানুষকে অন্ধ করে দেয়। জানি ভাইজান যা করে তা ঠিক নয়, কিন্তু কি করার আছে? মানুষই তার কাছে আসে, সে তো যায় না। তাই বলে টাকার বিনিময়ে করার সুদ নিবে? যা অনেক দিতে না পেরে জমি একেবারে বিক্রি করে দেয়। তিনি আমার বড় আব্বু হলেও তাকে সম্মান করতে আমার বাধবে। কফিল খন্দকার ছেলেকে বোঝালেন, শান্ত থাকতে বললেন। কাশেম খন্দকার বড় ভাই, তাই কিছু বলতে পারেন না। কাদেরও তারই দল, একে এক ছেলেও তারই সঙ্গে মিশে। কেবল বড় ছেলেটা ভিন্ন মনের হয়েছে, যা ভাইজানের জন্য ভালো না। মহুয়া, মালিহা আর মিনু মেলায় এসেছে। সুলতানাকে আসতে বললেও সে মহুয়ার সঙ্গে আসবে না বলে ঘরের দৌড় দিয়ে বসে আছে। বয়স 11 হলেও মনে তার প্রচুর হিংসা। সবটুকু হিংসার তার মহুয়াকে ঘিরে। তারা গরুর গাড়িতে করে মেলার দিকে এগিয়ে যাচ্ছে। কাছাকাছি আসাতে মেলার খোলা দোকানগুলো দেখা যাচ্ছে। মহুয়া উচ্ছ্বাসে গরু গাড়ির টোপরের ভেতরে ঝংকারের মতো পাচ্ছে। গরুর গাড়ির সামনে জসিম বসে আছে। ভেতরে মহুয়া, মালিহা আর মিনু বসেছে। পেছন দিয়ে পাতলা কাপড় ছেড়ে দেওয়া। বাহিরে থেকে মানুষ দেখা না পেলেও তারা ভেতরে থেকে দেখতে পাচ্ছে। মেলায় আসতেই মানুষের ঢল যেন বেশি হলো। বিশাল মেলা এই অসময়ে কেন হয় তার কারণ মহুয়া জানে না। জসিম তাদের 3 জনকে নিয়ে ভেতরে গেল। তাদের চোখের আড়াল করল না।
অনেকে জসিমকে চিনতে পারলে সালাম জানালো। তাদের গ্রামের অনেকে এসেছে। মহুয়া, মালিহা আর মিনু একটু ঘোরাঘুরি করে সাজের কিছু জিনিস কিনলো। তারপর মিষ্টান্ন খেয়ে কিছু মিষ্টান্ন বাড়ির জন্য নিল জসিম। খাজা, বাতাসার দোকান পুরো মেলা জুড়ে। মহুয়া মনে করে সুলতানার জন্য চুল বাঁধা রঙিন ফিতেও নিয়েছে। খানিকটা সময় পেরোতে জসিম তাড়া দিল। একটু বাদেই বাড়ি ফিরবো, অনেকটা পথ যেতে সন্ধে হয়ে আসবে তো। মহুয়ার চোখ হঠাৎ একটি দোকানের দিকে পড়ল। ঝুলিয়ে রাখা একটা শাড়ি তার মনে ধরলো। মেলায় অনেক শাড়িও উঠেছে, সাথে রঙিন ওড়নাও। সেখানে কেবল একটি শাড়ি আছে, রংটা টকটকে বেগুনি। রংটা তার গায়ে মানাবে কিনা জানে না, কিন্তু বেশ ভালো লাগলো। সে ছুটে গেল। জসিম, মালিহা, মিনু তখন পাশে কিছু মানুষের সঙ্গে কথা বলছিল। মহুয়া গিয়ে থামলো সেখানে। সে শাড়ির দিকে হাত বাড়িয়ে দেওয়ার আগেই কেউ একজন শাড়িটা টেনে নিল। দোকানিকে শুধালো। দাম কত চাচা? মহুয়া কণ্ঠ শুনে পাশে তাকালো। হাত বাড়িয়ে দেওয়া হাত পাশের মানুষটি লক্ষ্য করে তাকালো। দুজনে চোখাচোখি হলো। ওয়াসিম মহুয়ার পাশে দাঁড়িয়ে আছে। তার হাতে মহুয়ার পছন্দের শাড়িটি আছে। ওয়াসিমের দৃষ্টি নীরব থাকলেও মহুয়া তাকে দেখে মুখ কুঁচকে ফেলল। হয়তো ওয়াসিমকে আশা করেনি এখানে। ওয়াসিম তার অভিব্যক্তি খেয়াল করলো। দোকানি তখনই মূল্য জানালো। দূর থেকে জসিম আর মালিহার কণ্ঠে তার নাম শুনতে পেল। ডাকছে তারা। মহুয়া দৃষ্টি ফিরিয়ে নিলে ওয়াসিম তাকিয়ে আছে। দোকানি টাকা চাইলে নজর ফেরায়, পকেট থেকে টাকা বাহির করে দেয়। মহুয়া নীরব থেকে কিছু না বলে শাড়িটির দিকে পলক তাকিয়ে চলে গেল। ওয়াসিম কিছু বলতে চাইলো কিন্তু পারল না। মাইয়ার মনে হয় আপনার নেওয়া শাড়িটি পছন্দ হয়েছিল, তখন থেকে লক্ষ্য করছিলাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও যে দৌড়ে এগিয়ে আসলো, আপনি এসে নিয়ে টেনে নিলেন, তাই আর কিছু বলতে পারল না, এতটুকু বুঝলাম। ওয়াসিম দোকানের কথা শুনে সামনে তাকালো। মহুয়া ততক্ষণে তার নজরের বাহিরে চলে গেছে, অথচ তার চোখে এখনো তার চোখের মনি ভাসছে। মনে হচ্ছে সে তারই সামনে দাঁড়িয়ে আছে। ওয়াসিম নিজের ভাবনায় চমকায়, বরাবরের মতো অবাক হলো। নিজেকে শাসালো, তবে মন কি তা শুনলো? মন তো সবকিছুর ঊর্ধ্বে চলে। সে যা চায় তা বিবেকও আটকাতে পারে না। চোখের পলকে দৃষ্টি তার মনে ধরেছে, যা মোটেও কাম্য নয়। সে এবার তার হাতে থাকা শাড়িটির দিকে তাকালো। স্থির দৃষ্টিতে তাকিয়ে মনে মনে কিছু শব্দ আওড়ালো। মনের গভীরে ঘৃণার পরিবর্তে যে অনুভূতির আভাস পাচ্ছে, তা কি মোহ, নাকি মায়া, নাকি কেবল দৃষ্টির ভালো লাগা? চারিদিকে অন্ধকার নেমে এসেছে। সূর্য ডুবেছে কিছুক্ষণ আগে। কালকে শীতের প্রকোপ কেন হবে তা আজই টের পাওয়া যাচ্ছে। রাত্রি নামতে ঘন কুয়াশা ভিড় করেছে, সাথে তীব্র বাতাসও বইছে। মহুয়া আর সোফিয়া বেগম তারই ঘরে বসে আছে। মেলা থেকে আনা কিছু সামগ্রী আলাদা করে রাখছে। আব্বা আসেনি আম্মা? না, আসবে হয়তো একটু পর। কোথায় গেছে জানো? পাশের গ্রামে সালিশি আছে, সেখানে কি আছে? মহুয়া থেকে গেল। আলাদা করা জিনিসগুলো দু হাতে তুলে নিয়ে সাফিয়া বেগমের দিকে তাকালো। আচ্ছা আম্মা, গ্রামের সবাই আব্বাজানকে কেন এত ভয় পায়? আবার শ্রদ্ধাও করে। শ্রদ্ধা মানুষ ভালোবেসে করে তা জানি, কিন্তু ভয় কেন পায়? ভয় তো মানুষ তাকে পায় যে ভয়ানক হয়। মহুয়ার হঠাৎ এহেন প্রশ্নে সাফিয়া বেগম মুখখানা চুপসে গেল। শীতেও যেন কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। মহুয়ার দৃষ্টি তারই দিকে। তিনি থতমত চেহারা নিয়ে জিভ নাড়ালো। মনে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে। তবুও চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো। মুখে জোরপূর্বক হাসি চাপিয়ে বলল, ভয় পায় রাগী বলে। সঠিক বিচার করতে হলে রাগী হতে হবে, নয়তো কেউ তাকে মানবে না। তাই সাফিয়া বেগমের মুখে জোর করে রাখা হাসিটুকু স্থির রইল। মহুয়া তার মায়ের কথা বিশ্বাস করল, যদিও অবিশ্বাস জন্ম নেয়নি। এটা শুধু একটা কৌতূহল মাত্র। সে জানে তার আব্বাজান শ্রেষ্ঠ। মায়ের উত্তরে কতটুকু বুঝলো, বিচার শাসন করতে গেলে করা হতে হবে। অনেকের কাছে তা খারাপ মনে হবে, তা আত্মবশ্যকীয়। আম্মা এগুলো সুলতানাকে দিয়ে আসি। বলেই মহুয়া ছুটে বেরিয়ে গেল। সাফিয়া বেগম দরজার পানে এক ধানে তাকিয়ে রইল। মনে মনে আওড়ালো, বাইরের বাতাস তীব্রভাবে ছুঁয়ে গেলে সে বাতাসও তোমায় বলে দিবে মহুয়া, তোমার আব্বাজানের কঠোরতা আর অত্যাচারের গল্পটা। ওয়াসিম রাতের খাওয়া শেষ, চৌকিতে শুয়েছে মাত্র।
নাজমা বেগম ছেলের ঘরে একবার উকি মেরে দরজা ভিড়িয়ে দিয়ে নিজের ঘরে এলো। একটু আগে বাড়ির দরজা বন্ধ করে দিয়ে এসেছে। ওয়াসিম এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না চোখে। এক প্রকার বিরক্ত হয়ে বিছানা হতে উঠে পড়ল। নিভিয়ে দেওয়া কুপিটা আবার জ্বালিয়ে দিল। অন্ধকার ঘর আলোকিত হতেই টেবিলে রাখা কাগজে মোড়ানো জিনিসটির উপরে নজর পড়ল। সে হাতে নিল, বাহির করলো সেই শাড়িটি। পশ্চিমের জানালা খুলে দিল। সুন্দর একখানা চাঁদ উঠেছে। ঝলমলে আলোতে বেগুনি রঙের শাড়িটা যেন ঝিলিক দিচ্ছে। ওয়াসিম গভীর দৃষ্টিতে শাড়িটার দিকে তাকালো, হাত বুলিয়ে দিল আলতো করে। শাড়িটি কিনতে দিয়েছিল নাসিমা। সে মেলায় যাবে শুনে নাসির মুন্সির থেকে টাকা নিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ওয়াসিম নেয়নি। একটা শাড়ি ব্যাপার, তাই সে কিনে দেবে বলে এসেছে। ওয়াসিম শাড়ি হাতে নিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করলো ঘুমের জন্য। একটু বাদে চোখে ঘুম ধরাও দিল। ভুলে গেল জানালা বন্ধ করতে। বাহিরের শীতল বাতাস আর কুয়াশা ঘরে হু হু করে প্রবেশ করলো। মাঝরাতে হঠাৎ চোখের পাতায় ভেসে পড়লো এক নারী অবতারণ। গায়ে সেই বেগুনি রঙের শাড়ি জড়ালো। মুখখানা হঠাৎ দেখতে পেয়ে চমকে উঠল। চোখ খুলে তাকালো আশেপাশে। উঠে পড়লো বিছানা ছেড়ে। শীতেও শরীর ঘামছে। গামছা দিয়ে মুখ মুছলো। হাতে শাড়িটি নিয়ে ঘরের দরজা খুলে উঠোনে বাহির হলো। একবার তার মায়ের ঘরের দিকে তাকিয়ে বাড়ির দরজাও ধীরে খুললো, যেন কেউ টের না পায়। রাত কয়টা বাজে সে ঠিক জানে না। মহুয়া মন খারাপ করে জানালার পাশে বসে আছে। হুট করে ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুমই আসছে না। আজ আকাশে চাঁদ আছে। আকাশের অমাবস্যা কেটে গিয়েছে, তবে তার মনে অমাবস্যার দেখা দিয়েছে। মেলা থেকে আনা সাজের জিনিস সুলতানাকে দিতে গেলে সে সবগুলো মাটিতে ছুঁড়ে ফেলে এবং রেগে বলে, আলগার দরদ না দেখাতে, তার সমগ্র নাকি সে ভোগ করে আসছে। এসব নিয়ে মহুয়ার মন ভার। পাশে হ্যারিকেন আছে, তবে জ্বালানো নেই। ঘর অন্ধকার, আকাশ অন্ধকার, সাথে মনের আকাশও। মহুয়া নড়ে চড়ে বসলো। জানলার নিচের কপাট দুটো বন্ধ করে দিল। কেবল উপরে দুটো কপাট খোলা রইল। সে গায়ে লেপ জড়িয়ে শুয়ে পড়ল। ওয়াসিম বাড়ি থেকে বেরিয়ে আইল পথ ধরে হাঁটতে শুরু করলো। গায়ে সাদা শাল জড়ানো থাকলেও প্রচুর শীত লাগছে। এই মধ্যরাতে শীত অধিক বেশি লাগবে তা অস্বাভাবিক কিছু নয়। মাঝে মধ্যে মনে হচ্ছে শিশির বিন্দু নয়, বৃষ্টি পড়ছে টপটপিয়ে। ওয়াসিম ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমের আইলে বাঁক নিল। কুয়াশার জন্য সামান্য দূরও দেখা যাচ্ছে না। একসময় সে খন্দকার বাড়ির পেছনে পুকুর পাড়ে পৌঁছালো। সেখানে থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ, তারপর আবারও পা বাড়ালো খন্দকার বাড়ির পেছন দিকে। তার নজর পড়ল খোলা জানালার ঘরটির উপরে। কাছাকাছি এসে দাঁড়িয়ে নিশ্চুপ স্থির হয়ে রইল। ঘরের ভেতর থেকে এপাশ ওপাশ করার শব্দ টের পাচ্ছে। এটা মহুয়ার ঘর। ওয়াসিম জেনেই এসেছে। মনে মনে ভাবলো, ঘুমায়নি সে। ওয়াসিম আশেপাশে তাকিয়ে উঁচু হয়ে জানালার শিক ধরে উপরে উঠল। তড়িৎ গতিতে হাতে থাকা জিনিসটি ছুঁড়ে ফেলে দিল এবং তেমনি তাড়াতাড়ি করে নেমেও আসলো। আচমকা শব্দে মহুয়া চমকে উঠল। ধরফরিয়ে উঠল শোয়া হতে। জানালার পাশে কিছু একটা পড়ে আছে, তা আবছা দেখা যাচ্ছে। কিছু একটা মাথায় আসতেই জানালার নিচের কপাট খুলে দিল। উঁকি মেরে দেখলেও কেউ আছে কিনা, কিন্তু কেউই নজরে আসলো না। তবে কিছু ছোড়ার শব্দের সঙ্গে কারো দৌড়ে পালানোর আওয়াজ পেয়েই বলেই কি ছুঁড়েছে তা না দেখে জানালা খুলেছে। কাউকে দেখতে না পেয়ে মহুয়া জানালা বন্ধ করে দিল। কিছুটা ভয়ও মনে উকি দিল। ঘরের হারিকেনটা হাতড়িয়ে জ্বালিয়ে দিল। বিছানার পড়ে থাকা জিনিসটি হাতে নিল। কিছুটা দ্বিধা নিয়েও খুলল। মুহূর্তে দ্বিধা কাটিয়ে আশ্চর্যতা ভর করলো। মহুয়ার বিস্ময় নিয়ে তাকালো। ঠোঁট ঠেলে বেরিয়ে আসলো, কে রেখে গেল এটা? এটা তো সেই মেলায় পছন্দ হয় শাড়িটা। মহুয়া হঠাৎ নজর পড়ল পাশে একটা সাদা কাগজ মুড়িয়ে পড়ে আছে। হাত বাড়িয়ে নিয়ে কাগজের ভাঁজ খুলল। কালো কালিতে লেখা কয়েকটি শব্দ লেখা দেখতে পেল। ঠোঁটের কোণে লেখাগুলো পড়তে শুরু করলো। কারো পছন্দের জিনিস কেড়ে নিতে চাই না, তাই যার পছন্দ তাকেই দিয়ে গেলাম। মহুয়া ঠোঁটে আচমকাই হাসি ফুটে উঠল। পর মুহূর্তে ভাবলো, আমি হাসছি কেন? অন্যের দেয়া শাড়ি আমি কেনই বা নিব? মহুয়া নিজেকে করা প্রশ্নের উত্তর খুঁজতে থাকলো। শাড়িটির দিকে তাকিয়ে মন হঠাৎ প্রফুল্ল হয়ে উঠল।
কে দিয়ে গেছে তা জানলেও ভুলে গেল সে মানুষটি অপছন্দের। পছন্দের জিনিস সে দেয়, সে কি পুরোটা অপছন্দের হতে পারে? এটা তার মন বলল। ভাবলো কত কল্পনা জল্পনা। অতঃপর শাড়িটি জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। জসিম আর জাহিদ আইল পথে হেঁটে তাদের খেতে যাচ্ছিল। সামনে নদী পেরিয়ে তাদের কয়েক বিঘা জমি আছে। দূরে হওয়াতে চিনে না বললেও চলে। আজ শীত একটু কম। জসিম কেবল একটি শার্ট আর লুঙ্গি পরে আছে। সকালে খাওয়া শেষ করে এসেছে। জাহিদ বড় ভাইয়ের সামনে চুপচাপ থাকে। তার সাথে কথা বাড়িয়ে বেফাস প্রশ্নের উত্তর দিতে চায় না সে। তবু জসিমই প্রশ্ন করল, স্কুল বাদ দিয়ে করেছিস কি? আব্বা তো একাই সব করে, তুই তবে কি করিস? কেবল বড় আব্বার পেছনে ঘুরে বেড়ানো কাজ? কি করতে নিয়ে বেড়ায় তোকে? জাহিদ আইল থেকে কাঁচা রাস্তায় উঠল। প্রত্যুত্তরে বলল, কাজের কি শেষ আছে? বড় আব্বা তো আমায় ছাড়া এক এক কোথাও যায় না, কারণ আজকাল তার শত্রু বেড়েছে। কখন কি হয় এই জন্য সঙ্গে থাকি। কাশেম খন্দকারের শত্রু? আমি তো জানি সকলে ওনার থেকে দূরে থাকার চেষ্টা করে, তবে ভয় কিসে? জাহিদ আর কোনো উত্তর করল না। কথা এড়াতে সামনে তাকিয়ে বলল, তোমার বন্ধু আসছে, কাল বিকেলে তোমার খোঁজে বাড়িতে এসেছিল। জসিম সামনে তাকালো। সত্যি তার ছোটবেলার বন্ধু শফিক এদিকে আসছে। দুজনে আলিঙ্গনের মাধ্যমে ভাব বিনিময় করলো। জাহিদ তাদের রেখে সামনে এগিয়ে গেল। কিছু সময় কথা বলার পর শফিক চলে গেল। সে নিজেও পা বাড়াবে এমন সময় পেছন থেকে আসা কণ্ঠে থমকে গেল। তৎক্ষণাৎ পেছনে তাকালো। দুঃখিত। জসিম টান টান চোখে তাকালো। সামনে নাবিলা দাঁড়িয়ে আছে, পাশে নাসিমাও রয়েছে। নাবিলার মাথা নিচু, একটুখানি উঁচু করে জসিমের দিকে তাকালো। জসিমের ভাবার্থ চাহনি দেখে ঠোঁট চেপে ধরল। জসিম প্রশ্ন করল, দুঃখিত কেন? প্রথমে দিনে কথা বলা আর কালকে নাছিমার কথা বলার জন্য আমার মনে হয়েছে ওভাবে বলা উচিত হয়নি। আব্বা শিখিয়েছেন মানুষ কষ্ট পায় এমন কথা কাউকে না বলতে এবং না করতে। আপনার সম্ভবত খারাপ লেগেছে। আমার নিজেরও কেমন লাগছিল পরে। আব্বা এবং কিছুজন বলল আপনি খন্দকার বংশের হলেও তাদের থেকে আলাদা। সবকিছু মিলিয়ে আমি দুঃখিত। আমার একটু ভেবে কথা বলা উচিত ছিল। আপনার জন্য আমার মনে দ্বিধা চলছিল এবং রাতে ঘুমও ঠিক মতো হয়নি। নাবিলার কথায় জসিম মুচকি হাসল। একটু এগিয়ে এসে বলল, আপনার আব্বু ভালো শিক্ষা দিয়েছে, তাতে দ্বিধা নেই, তবে আপনার ক্ষমা শুধু দুঃখিত বলেই নেই। নাবিলার মুখখানা চুপসে গেল। মাথা থেকে দেওয়া ওড়না হাতে চেপে ধরল। জসিম তা দেখে শব্দ করে হেসে উঠল। মন খারাপ করার কিছুই নেই, ক্ষমা করে দিয়েছি, যদিও আপনি ভুল করেননি। আপনি দ্বিধা থেকে বলতে এসেছেন, আমি শুনেছি এবং মুগ্ধ হয়েছি। ধন্যবাদ। নাবিলার ঠোঁটে তখন কিঞ্চিত হাসির রেখা দেখা দিল। জসিম সেদিকে চেয়ে রইল। নাসিমা কিছুটা এগিয়ে গিয়ে ডাক ছাড়ল, আপা এসো, এখানে লজ্জাপতির গাছ আছে, এসে ছুঁয়ে দিব, অনেক মজা হবে। তারা দুজনে এবার সামনে তাকালো। নাসিমা অদূরে বসে গাছের পাতাগুলো ছুঁয়ে দিচ্ছে আর খিলখিলিয়ে হাসছে। নাবিলা এক পলক জসিমের দিকে তাকিয়ে পা বাড়ালো নাসিমার পানে। সামনে এসে যেমন প্রাণ জুড়ালেন, পাশে এসে কবে মন জুড়াবেন? নাবিলার পা থমকে গেল। পেছনে ফিরতে চাইলো, কিন্তু সামনে কাউকে দেখে আর দাঁড়ালো না। তাড়াতাড়ি করে সে স্থান ত্যাগ করলো। জসিম তারই পানে চেয়ে রইল। তার আফসোস লাগলো, কিঞ্চিত হাস্যোজ্জ্বল ঠোঁটে তার বলা শব্দগুলো কেমন অভিব্যক্তি ছিল। ধনীর ঘরে আলালের দুলাল কিংবা দুলালি হয়ে জন্ম নিয়ে বলা খুব সহজ, অর্থ সম্পদের চেয়ে ভালোবাসাই বড়। কিন্তু বাস্তবতা ভিন্ন। এসব হয়তো হাজারের মধ্যে একজনের ক্ষেত্রে প্রযোজ্য। প্রকৃতপক্ষে অনেক ক্ষেত্রে সুখ অর্থেও আসে। শুধু ভালোবাসা দিয়ে কি সংসার টিকবে? মেয়ের বিয়ে দিতে গেলে মানুষ ভালোবাসা দেখবে? কজন বলবে শুধু মেয়ে নিয়ে যাচ্ছি, আর কিছু লাগবে না? আপনার মেয়ে সুন্দর না হলেও চলবে, আমরা কোনো পণ নিব না। আর কজন বা বলে আপনার ছেলের বেকার, তবুও বিয়ে দেব। একজন সত্যিকারের পুরুষ কখনো বসে থাকবে না নিশ্চয়ই। যে কোনো কাজ করে স্ত্রীকে খাওয়াবেই, হোক সেটা মাঠে কিংবা চাকরি করে। বেকার ছেলে এবং কালো মেয়ের ভাগ্য একই গতিতে চলে। অভাবের সংসারে যখন কালো মেয়েটারে বিয়ে দিতে হামিদুল তখন বুঝতে পারছে অর্থের প্রয়োজন কতটা। তার কাছে আপাতত সুখ শান্তির চেয়ে অর্থই বড্ড প্রয়োজন।
মানুষের জীবনে ভালোবাসার সঙ্গে অর্থ সম্পদের ব্যাপক প্রয়োজন আছে। হামিদুল ছনের চাল গাচ্ছে নতুন ঘর দিবে বলে। মেয়ের বিয়ের টাকা কড়ি এখনো জোগাড় হয়নি। এ নিয়ে তার চিন্তার শেষ নেই। বিয়ের দিন ঠিক হবে টাকা জোগাড় হলেই। পাত্রের বাবা আগে কিছু টাকা নিবেন, তারপর বিয়ের দিন পাকা হবে। ঘটক আজ হয়তো আবারও আসবে, কিন্তু টাকা এখনো জোগাড় হয়নি। যতটুকু আছে তা এখন দিতে পারবে, কিন্তু হালের গরু কিনতে আরো টাকার প্রয়োজন আছে। এ নিয়ে হামিদুলের মুখ বড় ভার। তার স্ত্রী জমিলা বেগম মেয়েকে বকে যাচ্ছে। এক প্রকার বিরক্ত হয়ে হামিদুল বলে উঠল, আহ থাম তো জামিলা, কামিনীকে বকছিস কেন? ওর দোষ কি? কামিনী উঠানে বসে আছে। জীর্ণ শীর্ণ শরীরে জড়ানো জলধারার মতো ছাপে আঁকা ফুলের একটি লাল শাড়ি। কালো চামড়ায় চোখে কাজলও দিয়েছে, চুলেও বেঁধেছে রঙিন ফিতে দিয়ে। তার কালো চামড়ায় নাকি লাল শাড়ি ফিতে কাজল মানাচ্ছে না। বাহিরে গেলে অনেকে এমন বলেছে। এই নিয়ে জমিলা বেগম রেগে আছে। তার কথা, সে কেন এমন সংসেজে বাহির হবে? কামিনী তার বাবার কথায় মুচকি হাসলো। উঠোন থেকে এগিয়ে আসলো চালের কাছে। বাবা, দোষ আমার ভাগ্যের, আমার কপালের, আমার গায়ের রঙের। দোষ আমার কালো হয়ে জন্ম নেওয়া এবং গরিব ঘরের মেয়ে হওয়া। হামিদুল মেয়ের দিকে তাকালো। কামিনী একটু থেমে আবারও বলতে শুরু করলো, জানো বাবা, অর্থ থাকলে কালো চামড়ার কদরও বাড়ে, অথচ বাড়ি নিয়ে গিয়ে গুণ তারা সুন্দর চামড়ার মধ্যেই খুঁজে। মাঝে মধ্যে আমার আফসোস লাগে, আল্লাহকে জিজ্ঞেস করতে মন চায়, আল্লাহ কেন আমায় কালো রং দিয়ে পৃথিবীতে পাঠালো, কেন গরিব ঘরে জন্ম নেওয়ালো। সৃষ্টি তো আল্লাহর, তবে তারই সৃষ্টি মানুষ কেন আরেকজন সৃষ্টির গায়ের রং নিয়ে তামাশা করে? কেন আমায় দেখলে অপছন্দ দৃষ্টি নিক্ষেপ করে? বিয়ের মতো পবিত্র বন্ধনে কালো চামড়ার জন্য করা অর্থ আবদার করে। তবে কি কালো রং নিয়ে মেয়ে হয়ে জন্ম নেওয়া আমার ভুল? অর্থের কাছে বিক্রি হওয়ায় আমার পরিণতি? হামিদুলের হাত থেমে গেছে, চোখে জল টলমল করছে। কামিনীর চোখ বেয়ে অশ্রুকণা নিঃশব্দে ঝরে পড়ছে। জমিলা বেগম শব্দ করে কেঁদে উঠল। উঠোন থেকে দৌড়ে এসে জাপটে মেয়েকে জড়িয়ে ধরল। বুকে মাথা নিয়ে বলে উঠল, আমার কাছে সবচেয়ে সুন্দর আমার কামিনী। তোর চোখে কতটা মায়া জানিস? গায়ের রং নিয়ে মানুষ এত কথা বলে, আমার খারাপ লাগে, কিন্তু তাদের কিছু বলতে পারি না। এই পৃথিবীতে চামড়ার সৌন্দর্যের কদর বেশি, তাই তো বেশিরভাগ মানুষ মন সুন্দর না দেখে গায়ের রং ও গঠন সুন্দর খোঁজে। সময়টা তখন বিকেল। মহুয়া একলা ঘরে বসে আছে। খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে সাফিয়া বেগম মটকায় চাল ভরছেন। পাশে কয়েকজন ঠেকিতে পা দিচ্ছে। হঠাৎ তার ইচ্ছে জাগে ঠেকিতে পা দিবে, তাই সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসলো। চাচি আম্মা, একটু সরুন, আমিও ঠেকিতে পারি। মহুয়ার উচ্ছ্বাসে মহিমা সরে গেল। বিনুও তাকে দেখে সুলতানার সঙ্গে খেলা বাদ দিয়ে দৌড়ে আসলো। সেও পা দিবে আবদার করলো। কেবল রাগে ফুঁসে উঠল সুলতানা। ঘন ঘন শ্বাস ফেলে চলে গেল নিজের ঘর। সাফিয়া বেগম তার চলে যাওয়া দেখলো। আফসোসে সুরে মনে মনে আওড়ালো কিছু শব্দ। মহুয়ার সঙ্গে পাল্লা দিতে তখনই মালিহাও হাজির। তবে সে একান্তে ডাকলো। কানে কানে কিছু কথা বলতে ইশারায় ওকে বাহিরে যেতে বলল। মালিহা আর মহুয়া আইল পথ ধরে এগিয়ে যাচ্ছে। ফাঁকা মাঠে কেবল কিছু জায়গায় আলু, গম আর সরিষা দেখা যাচ্ছে। সরিষার হলুদ রঙা ফুল জমিতে জলজল করছে যেন। দূর থেকেও নজর কাটছে। হলুদময় মাঠ যত দূর চোখ যায়। এগুলো ওয়াসিম ভাইদের সরিষা ক্ষেত। মালিহার কথা শুনে মহুয়া থেমে গেল। নজর দিল জমিতে। এক পাশে সরিষা, আরেক পাশে আলু লাগানো আছে। মহুয়া সামান্য এগিয়ে গেল, তার কোমল হাতে সরিষা ফুলগুলো ছুঁয়ে দিল। হঠাৎই ঠোঁটের কোণে শুষ্ক হাসির রেখা দেখা দিল। মনে মনে গুনগুনিয়ে গান ধরল। কি ব্যাপার বলতো? কোথায়, কি ব্যাপার? ওয়াসিম ভাইয়ের নাম নিতেই থেমে গেলি, আবার তার বাড়ি যেতে আমাকে টেনে আনলি, কেমন যেন লাগছে। মহুয়া মালিহাকে কিছু না বলে থাকতে পারে না, তাই সবটা বলে দিল। মালিহা হা হয়ে তাকিয়ে রইল। বলার মতো কিছু পেল না, কেবল ভাবতে লাগলো। মহুয়া তার হাত ধরে টেনে নিয়ে গেল। মহুয়া, এটা বাড়ি হয়, যাবি? আশেপাশে কেউ দেখবে না তো? শুধু আমাদের বাড়ির কেউ যেন না দেখে, একটু খেয়াল রাখিস।
ঠিক আছে, কিন্তু যাবো কি দরকারে? মানে কারো বাড়িতে গেলে কি প্রয়োজন তা তো বলতে হবে। তাছাড়া তাদের সঙ্গে তোদের ঝামেলা চলে। ওনার মা এবং উনি নিজেও তোদের পছন্দ করে না, কিন্তু তোকে মনে হয় পছন্দ করে। শেষের কথাটুকু বলেই মালিহা মুখ চেপে হাসতে লাগলো। মহুয়া তার দিকে রাগান্বিত চোখে তাকালো। এভাবে তাকিয়ে লাভ নেই, যা সত্যি তাই বলছি। তোকে এত সত্যি বলতে কেউ বলেনি। কে বাহিরে? হঠাৎ কণ্ঠে মহুয়া আর মালিহা চমকে উঠল। বাড়ির থেকে নিশ্চিত কেউ কথা শুনতে পেয়েছে। মহুয়া তাকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে চাইল, তখনই মালিহা তাকে আটকে দিল। মহুয়া, জাহিদ ভাই এদিক দিয়ে আসছে, তাড়াতাড়ি পালা, নয়তো দেখলে সর্বনাশ হয়ে যাবে। মালিহা আর মহুয়া দৌড় দিল বাড়ির পেছনের দিকের পথে। মহুয়া সামনে না তাকিয়ে বারবার পিছু দেখছে আর দৌড়াচ্ছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে মহুয়া মাটিতে পড়ল। হাতে ব্যথা পাওয়ায় মুখ দিয়ে সামান্য ব্যথাতুর শব্দ বাহির হলো। লেগেছে? ওঠো তাড়াতাড়ি। পরিচিত এক আকাঙ্ক্ষিত কণ্ঠে মহুয়া চমকে তাকালো। তারই সামনে ওয়াসিম নিচু হয়ে আছে, তোলার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। সে মাটিতে বসে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। কি হলো, সারাদিন এখানে বসে থাকবে? আর এখানে কেন তুমি? মহুয়ার ধ্যান ফিরল। ওয়াসিমের থেকে নজর সরিয়ে নিচের দিকে তাকালো। কাপড়ে ধুলো ভরেছে, তা ঝেড়ে নিল। কোনোয় একটু ব্যথা লেগেছে, তার টের পেল। সে এবার আমতা আমতা করে প্রত্যুত্তর করলো। এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম আর কি। শত্রুর বাড়ির আশেপাশে এসে নামে কাশেম খন্দকার নেবে না মেনে। হতেও পারে শত্রুতা বলে মিত্রতা হয়ে গেল, ঘৃণা থেকে প্রেম হলো। দূর থেকে শব্দগুলো বলতে বলতে মালিহা তাদের কাছে আসলো। মহুয়া হাত ওয়াসিমের বাড়িয়ে রাখা হাত প্রত্যাখ্যান করে একাই উঠে পড়ল। মালিহার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। তোকে বাড়ি নিয়ে গিয়ে ওজা ডাকবো, তারপর ঝাড়ু দিয়ে পিটিয়ে ভুলভাল বলার ভূত ছাড়াবো। মালিহা দাঁত চেপে হাসছে। ওয়াসিম দুজনের কথা শুনছে। তাদের বাড়ির কাছাকাছি আর বাড়ি না থাকাতে কেউ দেখতে পাচ্ছে না তাদের। মালিহা একটু সামনে গেল, মহুয়া যাওয়ার জন্য পা বাড়ালো, আবার পেছন ফিরে আসলো। ওয়াসিম তারই দিকে চেয়ে আছে, চোখে চোখ রাখতে দ্বিধা লাগছে, তবুও তাকিয়ে আছে। রাতের আধারে শাড়ি আপনি দিয়ে এসেছিলেন? না, আমার ভূত। কেন দিতে গিয়েছিলেন? কারণ লিখে দিয়ে এসেছিলাম, পড়নি? পড়েছি, কিন্তু আমাকে কেন দিলেন? শত্রু মেয়ে আমি, শত্রু আমি, আমাকে তো ঘৃণা করেন না আপনি, তাহলে কেন? তাহলে কি ভালোবাসতে বলছো? মহুয়ার হৃদয় ধক করে উঠল। ওয়াসিমের হাসি মুখে বলা কথায় তার কণ্ঠ আউল বাউল হয়ে গেল। না, তা কেন বলবো? তাহলে? জানি না। মহুয়া উত্তর খুঁজে না পেয়ে ছুটে পালালো। এরকম প্রশ্ন সে আশা করেনি মোটেও। ওয়াসিম তার ছুটে যাওয়ার দেখে শব্দ করে হেসে ফেলল। নিয়তি কেন তাকেই সামনে আনে? কেন তাকে দেখলে হৃদয় উতলা হয়ে ওঠে? এ কি প্রেম নাকি ভালোবাসা? ওয়াসিম নিজ মনে উত্তর দিল, এ হলো সর্বনাশা। কেন ডাক পাঠিয়েছ হামিদুল? আগে বসুন, তারপর বলছি। জামিলা একটা পিড়ি এনে দাও তো। কাশেম খন্দকার হাত উঁচিয়ে থামিয়ে দিল। না থাক, দরকার নেই, বলো, আমি শুনছি। যদি জমিটা বন্ধক রেখে কিছু অর্থ দিতেন তবে খুবই উপকার হতো। কাশেম খন্দকার রেগে গেল, রাগান্বিত কণ্ঠে বলল, হামিদুল, এক কথা আমি বারবার বলতে পছন্দ করি না। আমার কথায় রাজি থাকলে বলো, আমি তোমার প্রাপ্য টাকা দিচ্ছি। জমি একেবারে বিক্রি করলে তবেই আমি নিচ্ছি, নয়তো পারবো না। আপনি তো কালই বললেন শুধু জমির দলিল নিবেন, আজ আবার একবারে চাচ্ছেন? হ্যাঁ, মত বদলিয়েছি। তোমারও এতেই সুবিধা হবে মনে হলো। সুদ দিতে গেলে কয় বছর লেগে যায় তার হিসাব নেই, এজন্য একেবারে বিক্রি করে ফেলো। আমি ছাড়া আর কেউ নিতে পারবে বলে মনে হয় না। কাশেম খন্দকারের এক জবানে নিরুপায় হলো হামিদুল। সে জানে কাশেম খন্দকার নিতে চাইলে কেউ সে জমি নিতে যাবে না, আর কারো নেয়ার মতো তেমন সামর্থ্য নেই বললেও চলবে। ঘরের কপাটের আড়ালে জমিলা সবই শুনল। আড়াল হতে ডাক পাঠালো স্বামী হামিদুলকে। দুজনে কিছু আলোচনা করছে। কাশেম খন্দকার সেদিকে তাকিয়ে হাসছে। তারই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। এই গ্রামের সব জমি একদিন তার হবে, এমনই স্বপ্ন দেখে সে। হামিদুল এগিয়ে আসলো, কাপা কণ্ঠে বলল, ঠিক আছে, আমি বিক্রি করে দিব, আপনি টাকা দিন তবে। কাশেম খন্দকার হেসে পাঞ্জাবির পকেটে হাত দিল, কয়েকটি নোট বাহির করে হামিদুলের দিকে এগিয়ে দিল।
তবে সে নিতে পারল না। হাত টাকা অবধি পৌঁছানোর আগে কেউ হাত টেনে ধরল। কাশেম খন্দকার ও হামিদুল পেছনে তাকালো। চাচা, আপনি কাশিম খন্দকারের ফাঁদে পা দিবেন না। ওই জমি বিক্রি করলে খাবেন কি? হামিদুল অশ্রুসিক্ত নয়নে ওয়াসিমের দিকে তাকালো। জমিটা বিক্রি না করলে মেয়ের বিয়ে দেবো কি করে? তাদেরও তো দিতে হবে। কার সঙ্গে বিয়ে ঠিক করেছেন? কে চেয়েছে এত টাকা? সাধ্যের মধ্যে দিবেন। এত বেশি কেন পণ দিতে রাজি হবেন? মায়ের গায়ের রং সুন্দর না হওয়ার কারণে অর্থ চাই সকলে, নয়তো অমন কুচকুচে কালো মেয়ে নাকি কেউ নিবে বলো? হামিদুল এবার কেঁদেই ফেলল। ওয়াসিম তাকে থামতে বললে কাশেম খন্দকারের দিকে তাকালো। তিনিও তারই দিকে রাগী চোখে তাকিয়ে আছেন। এতটা ক্ষোভ দেখে ওয়াসিম হাসলো। আর কত মানুষের অসত্যের সুযোগ নেবেন? দিনে দিনে পাপের বোঝা বাড়ছে। কবরে যেতে হবে তো নাকি? ভয় নেই? রাগে কাশেম খন্দকার চোয়াল শক্ত হয়ে এলো। তোমার সাহস কি করে আমার সঙ্গে বেয়াদবি করার? আমি কি করেছি? সে টাকা চেয়েছে, আমি দিতে চেয়েছি। কেউ নিশ্চিত টাকা এমনি এমনি দিবে না, তাই জমির দলিল চেয়েছে, এতে ভুল কি আছে? ভুল আছে। আপনি চাইলে সাহায্য করতে পারতেন। কড়া সুদ না নিয়ে ধারে টাকা দিতেন, কিংবা জমি বন্ধক নিতেন, তাহলে তো হতো। এটা হামিদুল আর আমার বিষয়, তুমি বলার কি? এখান থেকে যাও। আপনি এখান থেকে ছুটুন। কাশেম খন্দকার আরো রাগলো। রাগের বশবর্তী হয়ে একটা থাপ্পড় বসালো ওয়াসিমের গালে। বেয়াদবের শাস্তি ভয়ানক হবে। এই গ্রাম তোমাকে ছাড়তে হবে বেশি বাড়াবাড়ি করলে। ওয়াসিম সামান্য হেলে গেল, হাত মুঠো করে নিল, আবারও চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে চোখ খুলল। আপনি বড় বড়ির সম্মান করলাম, মার শেখানো নৈতিকতা বজায় রাখলাম, তবে পরবর্তী কখনো অকারণে হাত ওঠানোর চেষ্টা করলে আমি ওয়াসিম থেমে থাকবো না, মুড়িয়ে দেব হাত পেছনে। তোমাকে আমি... কি হয়েছে এখানে? সকলে কারো কণ্ঠ শুনে পেছনে তাকালো। জসিম, মহুয়া ও মালিহাকে দেখতে পেল। মহুয়া দৌড়ে তার বাবার কাছে গেল। তিনজনে নদীর দিকে যাচ্ছিল নৌকায় ঘুরতে, কিন্তু হঠাৎ মহুয়া আর জসিম কাশেম খন্দকারের কণ্ঠ শুনে এগিয়ে আসে। ওয়াসিমের শেষ কথাটুকু কেবল শুনতে পায়। ওয়াসিম মহুয়ার দিকে তাকালো। মহুয়া সকলের দিকে তাকাচ্ছে, কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছে হয়তো। ওয়াসিম তার দিক থেকে নজর সরালো। কাশেম খন্দকার কিছুটা ঘাবড়ালেন। মহুয়া আর জসিমকে উদ্দেশ্য করে বলল, কিছু হয়নি, চলো বাড়ি। তোরা কেন এখানে? চল, ছোট লোকদের ঘরে পা না রাখাই ভালো। কাশেম খন্দকার ভয়ে মহুয়াকে টেনে আনার চেষ্টা করলো। জসিম তার কথা শুনল না। দাঁড়ান বড় আব্বা, কি হয়েছে শুনি আগে। বলো ওয়াসিম, কি হয়েছে? জসিম, আসো। ভয় পাচ্ছেন নাকি কাশিম খন্দকার? হামিদুল চাচা, বলো। হামিদুলের মুখে সবটা শুনে জসিম কাশেম খন্দকারের দিকে তাকালো। ওনার নিচু মন মানসিকতার জন্য ধিক্কার জানালো। মহুয়া স্তব্ধ হয়ে সবটা শুনলো। তাদের মতে পুরোপুরি না হয় অনেকটা দোষ আছে, কারো অসহায়ত্বের সুযোগ নেওয়া ঠিক নয় মোটেই। জসিম ওখানে কিছু না বলে হামিদুলের উদ্দেশ্যে বলল, আপনি আব্বার কাছে যাবেন। আর হ্যাঁ, এত পণ দিয়ে মেয়ের বিয়ে দিতে হবে কেন? ছেলেকে বিক্রি হয়ে আপনাদের খাওয়াবে, তবে আপনারা কেন তাকে পণ দিতে গিয়ে নিঃস্ব হবেন? তখনই ওয়াসিমও বলে উঠল, কামিনীর বিয়ে আমি ঠিক করে দেব। ওই পাত্রকে মানা করে দিবেন, ওই ঘটক যেন ত্রিসীমানায় না আসে। সকলের ভরসায় হামিদুল মাথা নাড়ায়। জসিম কাশেম খন্দকারের পিছু পিছু চলে গেল। মহুয়া যাওয়ার আগে একবার ওয়াসিমের দিকে তাকিয়েছিল। তার দৃষ্টিতে ঘৃণা নয়, অন্য কিছু একটা ছিল, যা বুঝতে সক্ষম হয়নি সে। কামিনী সেই বিকেল হতে পুকুর পাড়ে বসে পারে। পুকুরটা বাড়ি থেকে সামান্য দূরে। সেখানে সে সহ গ্রামের অনেক মেয়ে গোসল করে। এই দিকটায় ছেলেরা আসে না। এই পুকুর নাসির মুন্সির নিচে। কামিনীর চোখের জল শুকিয়ে গেছে। স্থির দৃষ্টিতে পুকুরের জলের দিকে তাকিয়ে আছে। তখনই কারো পায়ের আওয়াজ পেল, তবে মাথা তুলে তাকাতে ইচ্ছে করল না। হাঁটু ভাঁজ করে তার উপরে মাথা রেখে আছে। সকালে পরা সেই লাল শাড়ি জড়িয়ে আছে। লাল শাড়িতে তোকে অনেক সুন্দর লাগছে কামিনী। শত কুৎসিত শব্দের মধ্যে সুন্দর শব্দটা ভীষণ বেমানান হলেও কামিনীর হৃদয়ে চমকে উঠল। মাথা উঁচু করে পাশে তাকালো, দেখলো তার থেকে দূরত্বে শাহিন এসে বসেছে। তার দৃষ্টি কামিনীর চোখের দিকে। কাজল চোখ দুটো ভীষণ মায়াবী লাগছে, আর একটু গাঢ় করে দিলে আরো ভালো লাগতো। কামিনী নিজেকে উপহাস করে বলল, কালো চোখে কাজল সুন্দর লাগছে? চোখ কি আপনার নষ্ট হয়েছে শাহিন ভাই? সবাই তো বলে কালো চোখ কালো কাজলে নাকি
আমায় কালির মতো লাগে। আপনি কি সান্ত্বনা দিতে প্রশংসা করছেন? শাহিন হেসে ফেলল, মনে মনে আওড়ালো, সমাজের চোখে তুমি কুৎসিত হতে পারো, কিন্তু আমার চোখে তুমি সবচেয়ে সুন্দরী নারী। কিছু বলছেন না যে? আমার কাছে সুন্দরের ব্যাখ্যা গায়ের রং দেওয়া হয় না কামিনী। আমি সুন্দর বলতে তাদের বুঝি যাদের মন মানসিকতা সুন্দর এবং যার পুরো ব্যক্তিত্ব মুগ্ধকর। আমি কি তাহলে মুগ্ধকর? উত্তরের অপেক্ষায় আছিস? না, তবে বিশ্বাসের অযোগ্য মনে হয়। আমি সুন্দর এ কথা শুনলে আমার নিজেকে আরো ছোট মনে হয়, কারণ আমি সুন্দর নয়। আপনার কাছে সুন্দরের ব্যাখ্যা ভিন্ন হলেও সমাজের মানুষের কাছে তা নয়। আমি বিয়ে করবে কামিনী? কামিনী চমকে উঠল, অবিশ্বাস্য চাহনিতে তাকালো। এসব কি বলছেন? আমি ঠিকই বলছি, আমার তোমাকে ভালো লাগে কামিনী। তোমার চোখ আমায় মুগ্ধ করে, তোমার দিগল কালো কেশে আমার হৃদয় জুড়িয়ে আসে, তোমার কণ্ঠ আমার প্রাণে বাজে। আপনার মাও আমার পছন্দ করে না, তাছাড়া আপনার সঙ্গে আমার যায় না শাহিন ভাই। মা তোমায় পছন্দ করে না তা জানি, সেজন্য তো তোমায় বিয়ে করতে চাই, তা বলতে পারেনি, তিনি রাজি হয় নাই বলে। তবুও আমি তোমায় চাই, সকলের বিরুদ্ধে হলেও চাই। সংসার করতে সুন্দর মূল লাগে কামিনী, গায়ের রং নয়, তা আমি সবাইকে দেখাতে চাই। আমার জন্য কারোর মনে ঘৃণা তৈরি হোক তা চাই না। আপনার মার মতামতের প্রাধান্য দেওয়া উচিত। আমি চলি। শোনো। কামিনী শুনল না, ছুটে চলে গেল বাড়ির পথে। শাহিন আশাহত চোখে তাকিয়ে রইল তারই পানে। দীর্ঘশ্বাস ফেলে ভাবলো এবার বড় আব্বার সঙ্গে কথা বলতে হবে। তিনি একমাত্র মানুষ যিনি আব্বা আর আম্মাকে রাজি করাতে পারবেন। এর আগে ওয়াসিম ভাইয়ের সঙ্গেও কথা বলতে হবে, তার কাছে আমি কৃতজ্ঞ থাকব। ওয়াসিম বাড়ির সামনে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে, নজর তার সামনে থাকা খুঁড়ের পুঞ্জের দিকে। সেখানে দুটো সাপ একে অপরের সঙ্গে পেঁচিয়ে আছে। সম্ভবত বিষধর নয়, ঢোড়া সাপ হতে পারে। চোখ দুটো খচখচ করছে, রাতে ঘুম হয়নি। ঘুমহীন রাত্রি পেরিয়ে গেছে, সকাল হয়েছে তাড়াতাড়ি যেন। কুয়াশা অনেক, রোদ উকি দিতে চাচ্ছে, সূর্যি মামা আবারও আড়ালে মুখ লুকাচ্ছে। ওয়াসিম, খেতে আয়। নাজমা বেগমের ডাকে সে পেছনে ফিরল। বাড়ির কপাট খুলে রাখার কারণে বাড়ির সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। নাজমা বেগম আঙিনার এক পাশে চুলোর কিছু একটা রান্না করছে, একটু পরেই নামিয়ে রাখলো। ওয়াসিম বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়াবে এমন সময় থমকে গেল, কারো পায়ের শব্দে পেছনে তাকালো। একটা সাহায্য করবে ওয়াসিম? কি সাহায্য? জসিম এগিয়ে আসলো, কাঁধে হাত রেখে বলল, খন্দকার বাড়ির ছেলে বলে ঘৃণা করো? তোমাদের সঙ্গে যা হয়েছে মোটেও ঠিক হয়নি, কিন্তু আমি নিজেও কিছু বলতে পারি না। প্রতিবাদ একজন থেকে শুরু হলেও আশেপাশে মানুষ থাকতে হয়, কিন্তু এই গ্রামে এমন সাহস কারণ নেই। ওয়াসিম কিঞ্চিত অবাক হলো। জসিম ভালো ছেলে, তা নাসির মুন্সির থেকে এবং অনেকের মুখে শুনলেও এমন কথা অপ্রত্যাশিত ছিল। সে আলতো হেসে উঠল। ঘৃণা মানুষের ব্যবহার ভেদে হয়, তবে একজনের জন্য তার সঙ্গে মেলা সকলের জন্য মনে বিতৃষ্ণা জন্ম নেয়। একসময় তাদের কাজে মুগ্ধ হলে সে বিতৃষ্ণা কেটে গিয়ে ভালো লাগা জন্ম নেয়। আপনিও তেমনই একজন। নাসির চাচা যখন বলেছেন, অবশ্যই আপনি ভালোই হবেন। জসিমের ঠোঁটের কোণা হাসির রেখা দেখা দিল, হাত বাড়িয়ে দিল, বলল, বন্ধু হবে? খন্দকার বংশের ছেলে বন্ধু হবে একজন সামান্য কৃষকের ছেলের? এ কি সমাজ মেনে নেবে? সমাজ তো ভালো অনেক কিছু মেনে নেয় না, তাদের ভুলগুলো মুখ বুজে সহ্য করলে হবে। এই জগতে ভালো এবং বন্ধুত্ব দুটোই মানুষ সমানে সমানে চায় যে। ভালোবাসা কি কোনো নিয়ম নীতি মানে? বন্ধুত্বের জন্য পাশে থাকা প্রয়োজন, আর প্রেমের জন্য ভালোবাসা। আপনার বড় আব্বু জানলে কি হবে জানেন? ভয় পাও? আমি আছি তো, বন্ধু হয়ে পাশে থাকবো। একসঙ্গে মিলে গ্রামের অরাজকতা দূর করব। ওয়াসিম স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু একটা ভেবে জসিমের বাড়ানো হাতে হাত রাখলো। আমার সঙ্গে মিত্রতা তৈরি করে আপনার শত্রু বাড়ালেন, আমার সঙ্গে আপনিও আক্রোশের শিকার হতে পারেন। দুই দিনের দুনিয়ায় অন্যায় সহ্য করে বাঁচার চেয়ে অন্যায়ের প্রতিবাদ করে তাড়াতাড়ি মরা ভালো। সাত আকাশের রোদের দেখা মিলেছে। ঘাসের উপরে পড়ে থাকা শিশির কণায় সূর্যের আলো পড়ে চিকচিক করছে।
কুয়াশা সরে গিয়ে চারিপাশে স্বচ্ছ জলের মতো পরিষ্কার হয়েছে। রৌদ্রময় আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। রাজাপুর গ্রামের কবরস্থানে গাছগুলোতে অনেক পাখির বসবাস আছে। সেখানে শীতে অতিথি পাখির আগমন ঘটেছে। এই ভবনের সৌন্দর্যের শেষ নেই। জীবন শেষ হবে কিন্তু পৃথিবীর সৌন্দর্যের সমাপ্তি নেই। এই গ্রাম বাংলার নৈসর্গিক দৃশ্য মনোমুগ্ধকর। সতেজ নির্মল বাতাস স্বস্তির শ্বাস নিতে সাহায্য করে। ওয়াসিম আজ সকাল হতে কাজে লেগে পড়েছে, একটু ফুসরত নেই তার। অবশেষে সেই দিন এসেছে, আজ শাহিন আর কামিনীর বিয়ে। সবকিছু সহজ ছিল না, সবটা শুধু তোমার জন্য সম্ভব হয়েছে ওয়াসিম ভাই। তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। জসিম ভাই আপনার কাছে কৃতজ্ঞ রইল। ওয়াসিম, জসিম আর শাহিন নাসির মুন্সির বাড়িতে বসে আছে। বিকেলের সময়টা পেরোলেই সন্ধ্যায় বিয়ে পড়ানো হবে। ওয়াসিম শাহিনের কথার বিপরীতে তার কাঁধে হাত রাখলো, ভরসা দিয়ে বলল, সমাজের কুৎসিত নিয়ম ভেঙে পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণতা পাক। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, সকল প্রেমিক তার প্রিয়তমার মাঝে পৃথিবীর সব সৌন্দর্য খুঁজে পাক। এই যাওয়ার সবসময় রবে। তুই আমার বন্ধু, ভাই, দুই। শুধু তোর জন্য নয়, একজন মেয়ের নিজেকে অসুন্দরের জন্য পণ দিয়ে বিয়ে না করে এবং নিজেকে বিকৃত সামগ্রী না ভেবে সুন্দর একটা সংসার করার জন্য এতটুকু করা আমার কাছে সৌভাগ্যের মনে হয়েছে। শাহিন কৃতজ্ঞতা জানালো আবারও। গত দুদিন ওয়াসিম এবং জসিম অনেক সাহায্য করেছে। নাসির মুন্সির নিজের ভাই এবং ভাই বউকে বুঝিয়েছেন, গায়ের রং দিয়ে যারা মানুষ বিচার করে তারা সৃষ্টির সেরা হয় কি করে? আল্লাহ তাদের প্রতি নারাজ হয়। তাছাড়া যে সংসার করবে সে চাচ্ছে, তবে তোমাদের সমস্যা কিসে? বড় ভাইয়ের কথা নাজিম মুন্সি বুঝেছে। তার স্ত্রী শাইতা না বুঝতে চাইলেও সকলেও কথায় রাজি হয়েছে। তবে মুখ তার ভারী আছে। জসিম নিজেও মুগ্ধ হয়েছে ওয়াসিমের কথায় এবং ভাবনায়। ওর সাথে নিজের ভাবনার খুবই মিল পেল। নাবিলা ঘরের কপাটের আড়াল হতে সবই শুনল। তার অধরে অজানা হাসি লেগে আছে। হুট করে জসিম পেছনে তাকালো। কপাটের আড়ালে দাঁড়িয়ে থাকা পরিচিত নারীর পা জোড়া দেখতে পেল। নজরে এলো সামান্য বাড়িয়ে রাখা মুখখানা। তাকে দেখে আড়াল হলো। কপাটের ফালি তাকে দেখার বাধা হলো। মনে একটা বিরোধ জমল। ইচ্ছে হলো যদি কপাটটা এখান থেকে সরিয়ে দিতে পারত, তবে অন্তর জুড়াইতো, চোখের তৃষ্ণা মিটত। জসিম ভাই চলুন, হামিদুল চাচা যেতে বলেছে, ওদিকটাও দেখতে হবে। বিয়ের আয়োজন সীমিতভাবে করা হয়েছে। বরকনের বাড়ি একই গ্রামে, পাশাপাশি হতে আয়োজন এক বাড়িতেই হচ্ছে। কেবল কিছু জন মানুষ মিলিয়ে বিয়ে করে নিয়ে যাবে। গ্রামের পুরুষদের বিবাহ বরণের সময় থাকবে। জসিম আর ওয়াসিম উঠে চলে গেল। তখনই নাবিলা বেরিয়ে আসলো। নাসিমা ঘর থেকে বেরিয়ে বোনের দৃষ্টি লক্ষ্য করে বলল, কি দেখছো আপা? নাবিলা হকচকিয়ে গেল। দৃষ্টি ফিরিয়ে নিয়ে নাসিমার দিকে তাকালো। কই কি দেখছি? আম্মা, চাচি তোমাকে তাদের বাড়ি যেতে বলেছে, তাড়াতাড়ি এসো। মহুয়া বাড়ির বাহিরে বাচ্চাদের সঙ্গে পাথরের কড়ি খেলছে। মিনু তারই দলে, তবে সে তার বারবার হেরে গিয়ে মার খাচ্ছে। মহুয়া উঠে পড়ল, মুখের আদলে বিরক্তিকর করলো, আর খেলবো না মিনু, মালিহাকে ডেকে আনতো। মিনু আদেশ পেতেই দৌড়ে গেল। সুলতানা তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। চোখে মুখে সবসময় বিতৃষ্ণা লেগে থাকে। মহুয়া তাকে আপন করার চেষ্টা করেও পারেনি, তাই আর চেষ্টাও করে না। মিনু বরং তার জন্য পাগল প্রায়। মহুয়া, এদিকে আয় তো একটু। যাই চাচিমা। মহুয়া দৌড়ে গেল মেঝো চাচার বাড়ি। তিনিও বেশ ভালোবাসেন তাকে। সুলতানা তা দেখে সেখান থেকে ফুঁসে বাড়িতে চলে গেল। মহুয়া উঠোনে বসে আছে। পাশে তার চাচি মহিমা বেগম তরকারি কাটছে। মাথায় তেল দিতে ডেকেছিল তাকে। এখন দুজনে গল্প জুড়েছে। মহুয়া ঘরের দিকে উকি মেরে দেখল, জসিম ভাই কোথায় গেছে চাচিমা? ওই যে হামিদুলের মেয়ে কামিনীর বিয়ে শুনছিস নি, ওখানে তো আছে। মহুয়া হুট করে মনে পড়ল দুদিন আগের কথা। মুখটা ভার হয়ে গেল। সেদিন কাশেম খন্দকার মহুয়া ও জসিমকে অন্য বুঝিয়েছে। যদিও মহুয়া কিছুটা ভুল তার আব্বা তা মেনেছে। মানুষ মাত্রই ভুল ভেবে ভুলে গিয়েছে। সেখানে নিশ্চয়ই ওয়াসিমও আছে। মনে মনে ভাবল সে।
আজকাল অজানা অনুভূতি হৃদয়ে হানা দিয়েছে, কিন্তু এই যে ঘোর অমাবস্যা রাতের মতো ভয়ঙ্কর কিছু বয়ে আনবে তা কি তার হৃদয়ে পারে? তখনই জসিমের আগমন হলো। দুয়ারে আসতেই হাঁক ছাড়লো। আম্মা, পাঞ্জাবিটা বাহির করে দাও, নামাজের পর বিয়ে পড়ানো শুরু হবে। আমি একটু বাড়ি যাব আগেই। মহিমা বেগম তরকারি কাটা শেষ করে ঘরে গেল। জসিম মহুয়ার পাশে বসলো। বড় আব্বা কবে আসবে? কাল তো গেছে, বলেছে আবার কাল হয়তো ফিরে আসবে। শহরে নাকি কি আজ আছে, তোমার উপর রেগে আছে। আমি আব্বার কথা শুনেছি, আর ওনার উপরও। জসিম দীর্ঘশ্বাস ফেললো কিছু একটা ভেবে। মহুয়ার মনে কিছু একটা কড়া নাড়ল। জসিম ভাই, বিয়ে বাড়িতে আমায় নিয়ে যাবেন? তুই যাবি? হ্যাঁ, দেখতে যাব। কামিনী আপাকে চিনি তো, তার গায়ের রং নিয়ে কথা বললেও আমার তাকে খুব ভালো লাগে। ঠিক আছে, তুই সন্ধ্যার সময় যাস, আমি আগে যাব, তোকে পরে এসে নিয়ে যাব। মহুয়া মাথা নাড়িয়ে বাড়িতে চলে গেল। জাহিদ তখনই ঘর থেকে বেরোলো। জসিমকে দেখে কেমন চুপসে গেল সে। কি হয়েছে, এমন চমকে গেলি মনে হলো? কিছু না। জাহিদ এক প্রকার তড়িৎ গতিতে বাহির হয়ে গেল। জসিম সন্দেহভাজন দৃষ্টিতে তাকালো। জাহিদের হাতে কিছু একটা ছিল, কিন্তু কি? সূর্য ডুবেছে, ধরণীতে আধার নেমে এসেছে। গ্রামের মসজিদে আজান দিয়েছে খানিকক্ষণ আগে। নামাজ শেষে মৌলভী আসলেই বিয়ে পড়াবে। কামিনীকে বউ সাজিয়ে রেখে গ্রামের কয়েকজন মেয়ে ঘিরে রেখেছে। এক একজন এক এক কথায় হাসছে। মহুয়া তাদের সঙ্গে বসে আছে। ঘর থেকে কম বাহির হওয়াতে গ্রামের এই প্রান্তের কারো সঙ্গে তেমন তার ভাব নেই বললেই চলে। জসিম একটু আগেই তাকে এনে এখানে রেখে নামাজে গেছে। ঘর থেকে উকি দিয়ে এদিক সেদিক তাকিয়ে একজনকে খুঁজেছে, কিন্তু চোখ পায়নি তার দেখা। মুখটা কিছুটা ভার হলো, আবার নিজের দিকে তাকিয়ে মনের অজান্তে আবার হেসে ফেললো। মহুয়া, তোমাকে এই শাড়িতে সুন্দর লাগছে, এই রংটায় তোমায় দারুণ মানিয়েছে। মহুয়ার হাসি গাঢ় হলো, ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসি আরো প্রসারিত হলো। এর মধ্যে বাহিরে কেউ একজন বলে উঠল, বর পক্ষ এসে পড়েছে। এই শুনে ঘরের সব মেয়েরা দৌড়ে বাহিরে গেল। তাদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে অচেনা কেউই এসেছে। মহুয়া এক পলক কামিনীর দিকে তাকালো। তার শরীরে জড়ানো লাল শাড়ি, ত্বকে কাঁচা হলুদের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হাতে গাছের বেটে লাগানো মেহেন্দি দিয়ে নকশা এঁকেছে। বাহিরে পরিচিত কণ্ঠ শুনে মহুয়া আর থাকতে পারল না। তার মন ছটফট করতে লাগলো। এমন কেন তার লাগছে, এর উত্তর সে জানে না নিজেও। মহুয়া ঘর থেকে বাহিরে হওয়ার জন্য পা বাড়ালো। দুয়ারের কাছে যেতেই মাথা নিচু করলো, নিচু দুয়ারে মাথা ঠুকার ভয়ে। তবে দুয়ারে মাথা না ঠুকলেও ধাক্কা লাগলো কারো প্রশস্ত বুকে। মহুয়া আবারও ঘরের দিকে পিছিয়ে গেল। সামনের মানুষটার দিকে নজর পড়ল। ওয়াসিম দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার হৃদয়ে দমকা হাওয়া বইতে শুরু করলো। থমকে যাওয়া দৃষ্টিতে মহুয়াও চোখ দিল। ধীরে ওয়াসিমের মুখ থেকে স্ফুটিত হলো, মাশাআল্লাহ। মহুয়া মাথা নিচু করে নিল। বাহিরে থেকে ডাক পড়তেই ওয়াসিম দৃষ্টি ফিরিয়ে নিয়ে ঘরে প্রবেশ করলো। কামিনীর সঙ্গে কিছু কথা ছিল যা সে বলে নিল। মহুয়া সেখানে দাঁড়িয়ে রইল। ওয়াসিম কথা শেষ করে আসার সময় মহুয়ার পাশে দাঁড়ালো। তাকালো গাঢ় কাজল কালো চোখের দিকে, যা তাকে চুম্বকের মতো টানছে। হঠাৎ তার মস্তিষ্ক জানান দিল, এমন অবাধ্য অনুভূতি তার জন্য ভয়ঙ্কর। মস্তিষ্ক আর হৃদয় দুয়ে দ্বন্দ্ব লাগলো। ওয়াসিম দৃষ্টি ফিরিয়ে নিয়ে হাওয়ার বেগে ছুটে পালালো। মহুয়া অবাক হলো খানিকটা, বুঝতে পারলো না হঠাৎ এহেন করার মানে কি। কেমন লাগছে আমাকে? সদ্য বিবাহিত কামিনী মাথা নিচু করে শুধালো। শাহিন তার দিকে মুগ্ধতার দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। সে ধীরে ধীরে এগিয়ে আসলো, কামিনীর হাত দুটো মুঠোয় নিল। শাহিনের ছোঁয়ায় কামিনী চোখ তুলে তাকালো, চোখে চোখ পড়লো। শাহিন কামিনী নিকটে গেল, কানের কাছে মুখ এগিয়ে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, ভীষণ রকমের সুন্দর। আমার কামিনীকে লাল শাড়িতে অপূর্ব লাগছে। গাঢ় কাজল চোখে আমার দৃষ্টি আটকে গেছে। আমি পুরোটাই তোমার মোহে পড়ে গেছি। তুমি কেন এত সুন্দর হলে কামিনী?
কামিনী হাসলো। শাহিনের সামনে সোজা হয়ে দাঁড়ালো। আজ থেকে স্বামী স্ত্রী ভাবতে ভালো লাগলেও কোথাও একটা খারাপ লাগা থেকেই গেল। তার কাছে সবকিছু স্বপ্নের মতোই লাগছে। তার ভাগ্য এত ভালো ভেবে বিশ্বাস করতে চাইলো না যেন। কামিনী শাহিনের দিকে চেয়ে বলল, আমি সুন্দর কুৎসিত বলে আখ্যায়িত আমি কে আপনার কাছে সুন্দর লাগে? আমার কাছে সৌন্দর্য বলতে চামড়া সাদা রং নয়, আমার কাছে সৌন্দর্য সে যার মন মানসিকতা, ব্যবহার ও কথা সুন্দর, যে অন্যকে সম্মান করতে জানে সে সুন্দর। আর আমি জানি আমার কামিনী সেসব দিক দিয়ে সবার থেকে এগিয়ে। কামিনীর চোখে জল টলমল করছে। তড়িৎ গতিতে শাহিনের বুকে লুটিয়ে পড়ল সে। হুট করে হু হু করে কেঁদে উঠল। পাঞ্জাবির কোনা ধরে জড়িয়ে রাখলো। শাহিনও দু হাতে তাকে জড়িয়ে নিল। কপালে গাঢ় চুম্বন এঁকে দিল। তারপর সামান্য দূরে গিয়ে কামিনীর শাড়ির আঁচলটা তার মাথায় তুলে দিল। বলল, আমার কাছে শ্রেষ্ঠ সুন্দরী নারী তুমি কামিনী। মানুষের কথায় কেন ঘাম দিবে? আমি যখন বলছি তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, তাই মানবে, ঠিক আছে? কামিনী মাথা নাড়ালো, আবারও লুটিয়ে পড়ল তার বুকে। শাহিন তাকে বুকে নিয়ে হাসলো, তৃপ্তির হাসি। প্রিয়তমাকে নিজের করে পাওয়ার আনন্দে ঠোঁটের কোণে হাসি আর চোখের কোণে জল চিকচিক করছে। প্রতিটি প্রেমিকের কাছে এই দিনই শ্রেষ্ঠ হিসাবে স্থান পেয়েছে। মধ্যরাতে ওয়াসিমের ঘুম ভেঙে গেল। নাকে ভেসে আসছে কিছু পোড়ার গন্ধ। কানে শুনতে পাচ্ছে আগুনের জ্বলন্ত শিখার শব্দ। চোখ খুলতেই দেখতে পেল পাশে তার মায়ের ঘরে আগুন জ্বলছে। কিঞ্চিত এদিকেও আসছে, জ্বলছে দাউ দাউ করে। ওয়াসিম উঠে দৌড়ে দুয়ার খুলে বাহির হলো। পাশের ঘরে তার মা নেই, আজই নানা বাড়ি বেড়াতে গেছে। সে ঘরের চাল থেকে তার ঘরের চাল পুড়তে শুরু করেছে। গোয়াল ঘরের চালেও আগুন জ্বলছে। গরুগুলো ছটফট করছে, হামলাচ্ছে বাঁচার জন্য। ওয়াসিম দৌড়ে গোয়াল ঘর থেকে গরুগুলো বাহির করে রাখলো। কি করবে তার মাথা কাজ করছে না। পানি আনতে ছুটলো একবার। নলকূপের পানি ঠেসে আগুন নিভানো সম্ভব নয় ভেবে গ্রামের মানুষকে চিল্লিয়ে ডাকতে শুরু করলো। তার আগে অনেকে ছুটে আসলো। ততক্ষণে আগুন দাউ দাউ করে পুরো বাড়িতে ছড়িয়ে গেছে। একপাশে রাখা বড় খড়ের পালাতেও আগুন লেগেছে। গ্রামের অন্য প্রান্ত হতেও আগুনের শিখা দেখা যাচ্ছে। সকলে পুকুর নলকূপ থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু রক্ষা আর হলো কি? যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। বাড়ি পুড়ে কালো বর্ণ ধারণ করেছে, কেবল মাটির দেয়াল পুড়ে আছে। ঘরের আসবাবপত্রগুলো পুড়ে ছাই হয়ে গেছে। চৌকিটা অর্ধ পোড়া, কাঁথাগুলো থেকে এখনো ধোঁয়া বাহির হচ্ছে। ওয়াসিম পোড়া বাঁশের পই ধরে উঠানে বসে পড়ল। সকলের মুখে কেবল একটি কথা শুনতে পাচ্ছে, এ আগুন কে লাগালো? এটা কেউ ইচ্ছে করে লাগিয়েছে, নয়তো আগুন ধরার মতো কোনো জিনিস নেই আশেপাশে। খড়ের পালা ঘরের পেছনে কাছাকাছি হওয়াতে ক্ষতি বেশি হয়েছে। জমির সমস্ত ধানের খড় ছিল গরুর খাওয়ার জন্য, সেগুলো এখন ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে। মানুষের হইচয়ে মহুয়ার ঘুম ভেঙে গেল। উঠে পড়ল সে। আঙিনায় সাফিয়া বেগমের আর কাদের খন্দকারের কথা শুনতে পাচ্ছে। কি হয়েছে আম্মা? গ্রামের ওই দিক থেকে এমন হইচই ভেসে আসছে যে? কাদের খন্দকার দরজা হতে ভেতরে আসলে জানালো, গ্রামে এক বাড়িতে আগুন লেগেছে, তাই এত আনাগোনা। কার বিয়েতে শুনলে? ওয়াসিম ছেলেটা আছে না, সে মোয়ার নামে নৌকা পোড়ানোর মিথ্যা অভিযোগ দিতে এসেছিল, সেই ছেলেটা। মোহার বুক ধুক করে উঠল। অজানা ভয়ে গা শিউরে উঠল, কেঁপে উঠল শরীর। কাপা কণ্ঠে শুধালো, কারো কোনো ক্ষতি হয়েছে? জানি না, জসিম গেল, আসলে শোনা যাবে। তোমরা ঘুমিয়ে পড়ো। মেয়ে মানুষ রাতে বাইরে যাওয়ার দরকার নেই। ভাইজান নেই, তোমাদের দায়িত্ব দিয়ে গেছে। মহুয়ার ভয়ার্ত কণ্ঠ কাঁপছে। তার মন আকুল হয়ে আছে কি হচ্ছে সেখানে তা জানতে। সে যেতে চাইলে কাদের খন্দকার এবং সাফিয়া কেউই রাজি হলো না। গ্রামের রাতে মেয়েদের বাড়ি থেকে বাহির হওয়া নিষেধ। মহুয়া তবুও যেতে চাইলো। আমরা দেখেই তো চলে আসবো, সবাই গিয়েছে নিশ্চয়ই। আমরা গিয়ে কি করব? অমন অসভ্য ছেলের। যাই হোক, আমাদের কিছু যায় আসবে না। মানুষের বিপদে মানুষ পাশে থাকা এটা তো কর্তব্য চাচা। কর্তব্য তোমার বাবার কথা শুনে পালন করো মহুয়া। যে ছেলে তোমার আব্বার বিরুদ্ধে কথা বলে তার পাশে থাকা
তোমার কর্তব্য মনে হচ্ছে? কাদের খন্দকার রেগে বলল। মহুয়া নিশ্চুপ হলো। সাফিয়া বেগম তাকে টেনে নিয়ে ঘরে গেল। তিনি সন্দেহভাজন দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। কয়দিন আগে যার দিকে রাগ আর ঘৃণার দৃষ্টিতে তাকাতি, আজ হঠাৎ তার জন্য কর্তব্যের কথা। মহুয়া তার মায়ের দিকে তাকালো। সাফিয়া বেগমের দৃষ্টি দ্বিধাদ্বন্দ্বের, উত্তরের আগ্রহ তাকিয়ে আছে তার দিকে। শত্রু হলেও কারো বিপদে সাহায্য করা উচিত আম্মা। তোমরা সবাই কি অবুঝ হলে? তাছাড়া সেদিন দোষ আমার ছিল। নৌকা জাহিদ ভাই পুড়িয়েছিল আমার কথা শুনে, কিন্তু আমি বলিনি তাকে করতে। রাগের মাথায় বলা কথা শুনে জাহিদ ভাই করেছে এমনটা। ছেলেটা ভালো, গ্রামের অনেকে বলে, কেবল তোর আব্বার কাছে খারাপ সে। কেন খারাপ আম্মা? কি কারণে কেউ কাউকে পছন্দ করে না? সাফিয়া মহুয়ার দিকে তাকালো, নজর সরল না একটুকুও। তার মাথায় হাত রেখে বলল, অত শত জানতে নেই, যা কিছু মঙ্গল তা জানলেই হবে। সাফিয়া বেগম নিজের ঘরে উঠে গেল। মহুয়া স্তব্ধ হয়ে বসে রইল। একে আত্মা কাঁপছে জানা অজানা ভয়ে, আরেক দিকে তার মায়ের কথা। কেন এমন কথা বললো আম্মা? তাহলে কি আমার অজানা কিছু অমঙ্গল এটাই বোঝালো? কি এমন আছে যা জানলে খারাপ হবে?